নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। 8ই মার্চ নারী দিবস এবং সেদিন ভারত লাগাতার দুবার টি20 ওয়ার্ল্ড কাপ জিতল। সেই আবহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কেরল থেকে কলকাতায় পা রাখল। মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী স্বাগত জানালেন কমিশনের ফুল বেঞ্চকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিউ টাউনের হোটেলে যাওয়ার পথে তৃণমূল বামেরা গো ব্যাক কমিশন, গো ব্যাক গণেশ কুমার স্লোগান দিলেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখালেন। এগুলো হতেই পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, এতে নিয়ে আমার বলার কিছু নেই। অতীতেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সময় তো ঘনিয়ে এসছে। 5ই মের পর এই সরকারের আর মেয়াদ থাকছে না। তাহলে তার মধ্যে নির্বাচন করে একটা নতুন সরকার তৈরি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সেটা কি আদৌ সম্ভব? এটাই আমার আজকের প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, বিজেপির প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করেছে 9ই মার্চ। 16 দফা দাবি ছিল তাদের। 1 নম্বর দাবি হচ্ছে যে সংবেদনশীল, অতি সংবেদনশীল বুথগুলোকে আগে ভাগে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। 2, ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ যাতে হয়, মানুষ যাতে উৎসবের মেজাজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, সেটা কমিশনকে নিশ্চিত করতে হবে। 3, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা হয় পুলিশকে এবং কখনো কখনো ভোটারদের। বিজেপি দাবি করেছে যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত দপ্তর বন্ধ রাখতে হবে। 4, কেন্দ্রীয় বাহিনীর গতি প্রকৃতি নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে, অনেক দলেরই প্রশ্ন আছে। ভারী বুটের আওয়াজ যেখানে শোনানোর প্রয়োজন সেখানে তারা শোনান না এবং ভোটের আগে থেকেই তাদেরকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে শাসক দলের কর্মীরা। এই অভিযোগগুলো আমরা শুনেছি। এই বিষয়টা নিয়ে বিজেপি বলেছে এবং সবাই এটা নিয়ে সরব হবে, সব বিরোধী দল। তা কমিশন 240 কোম্পানি এসেছে, আরো 240 কোম্পানি আসবে, 480 কোম্পানি। তাদের ডিপ্লয়মেন্ট যেন প্রপার হয়। পুরোপুরি যদি রাজ্য প্রশাসনের উপর কমিশন নির্ভর করে তাহলে ভুল করবে। কমিশন বলেছে তারা ট্র্যাকার লাগাবে, কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট যে গাড়িতে হবে সেখানে ট্র্যাকার লাগানো হবে। কিন্তু আমরা ওই বললাম না আচারে বিশ্বাস নেই। আমাদের অতীত অভিজ্ঞতা বিগত 2-3টে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একদম ভালো নয়। তবে 2011 সালের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল, খুব নিরপেক্ষ ভূমিকা তারা পালন করেছিলেন। আমরা সেই রকম ভূমিকায় কেন্দ্রীয় বাহিনীকে দেখতে চাই এবং বুথের ভিতর বুথের বাইরে সিসিটিভি লাগানো হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব তো হলো, প্রশ্ন হচ্ছে নির্বাচন কি আদৌ হবে? সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। গণেশ কুমার স্পষ্ট বলে দিয়েছেন তিরুঅনন্তপুরমে দাঁড়িয়ে, কমিশনের বিধি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা হওয়ার হবে। দেখুন, 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা ঝুলে রয়েছে। এই বিষয়টার নিষ্পত্তি না হলে কিভাবে নির্বাচন সম্ভব? ধরুন ইআরও এই আরোরা তারা নিষ্পত্তি করতে না কে ভোটার কে ভোটার নয়। কেউ হয়তো ভোটার তালিকা থেকে তার নাম বাদ গেল, তার কাছে তখন কিন্তু আবেদন করার সুযোগ থাকতো। কিন্তু এখানে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা দেখছেন। তাদের সিদ্ধান্ত হওয়ার পর কেউ কি আবেদন করতে পারবেন? ধরুন কেউ বাদ গেলেন, তার নাম বাদ গেল, তিনি কি জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণের পর তার নাম বাদ গেল, তিনি কি আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টকে? এই বিষয়ে স্পষ্ট মত দিতে হবে। অনেক ধোঁয়াশা আছে, অনেক ধোঁয়াশা। এখন সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে প্রকাশ করা হবে? ধাপে ধাপে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের
এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলো নিষ্পত্তির ভার দিয়েছে। অভূতপূর্ব পরিস্থিতিতে অভূতপূর্ব সিদ্ধান্ত, এটা সর্বোচ্চ আদালত বলেছে। কিন্তু সর্বোচ্চ আদালত কোনো সময়সীমা বেঁধে দেয়নি যে ওই তারিখের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলো সমাধান করতে হবে, বেঁধে দেয়নি। এখনো যে কাজের গতি প্রকৃতি, আপনার বড়জোর 10% একটু বেশি নিষ্পত্তি হয়েছে। এই পুরো নিষ্পত্তি হতে গেলে কম করে 35 থেকে 40 দিন লাগবে, তাহলে তো নির্বাচন সম্ভব নয়। আবার ধরুন শুধু ভোটাধিকার নয়, যে কোনো নাগরিক মনে করতে পারেন যে তিনি নির্বাচনে প্রার্থী হবেন নির্দল হিসাবে, তার তো ভোটাধিকার থাকা দরকার। তার যদি ভোটাধিকারই না থাকে তিনি প্রার্থী হবেন কি করে? অন্তত তার নিষ্পত্তিটা তো হতে হবে তিনি ভোটার কি ভোটার নয়। যতক্ষণ না এটা নিষ্পত্তি হচ্ছে, আমার ধারণা নির্বাচন করা সম্ভব নয়। 4 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে 16-17 মার্চ, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে না। বলটা পুরো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা যুক্ত হয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তি করার জন্য। কমিশনও সুপ্রিম কোর্টের মতামত জানতে চাইছে, এবং সুপ্রিম কোর্ট যে ফয়সলা নেবে সেটা সবাইকে মানতে হবে, এর বাইরে তো আর কিছু নেই। তাই এক একটা করে দিন এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ঠিক সময় বিধানসভা নির্বাচন হবে কিনা তা নিয়ে যে সংশয়ের মেঘ জমেছিল, সেই মেঘ তো কাটছেই না, বরঞ্চ সংশয়ের মেঘ আরো ঘনীভূত হচ্ছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পশ্চিমবঙ্গের ভোটের ভাগ্য। যদিও সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনকে কখনো নির্দেশ দিতে পারে না যে অমুক সময় আপনাকে ভোটটা করতে হবে। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে যখন দেখবে যে ভোটের উপযুক্ত পরিস্থিতি আছে তখন নির্বাচন করবে। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন, জল্পনা পশ্চিমবঙ্গ অভূতপূর্ব সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছে এবং রাষ্ট্রপতি শাসনে রাজ্য চলে যাবে। তারপর একটা সময় ভোট হবে, হয় পুজোর একটু আগে বা দীপাবলি ভাইফোঁটার পরে, মানে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বা পুজোর আগে। দেখুন পুজোর আগে খুব বর্ষা থাকে রাজ্যে, আনুষ্ঠানিকভাবে বর্ষার বিদায় হয় 7ই অক্টোবর, কিন্তু বর্ষা চলে আপনার অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহ পর্যন্ত। এখন খামখেয়ালি প্রকৃতি, এখন তো সবকিছু আর সে আগের মতো নিয়ম মেনে হয় না। তাই যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় এই সাংবিধানিক সংকটের জন্য, তাহলে আমার ব্যক্তিগত ধারণা ভাইফোঁটার পরে নির্বাচন হবে। দেখুন 1999 সালে লোকসভার নির্বাচন কিন্তু ওই পুজোর পরেই হয়েছিল। 2004-এ হলো এপ্রিলে, কারণ অটলজি প্রমোদ মহাজনের পরামর্শে শাইনিং ইন্ডিয়ার স্লোগান তুলেছিলেন প্রমোদজি, নির্বাচনটা 6 মাসে এগিয়ে এনেছিলেন। তারপর থেকে ওই সার্কেলে আমরা চলে গেছি। কিন্তু 99 সালে নির্বাচন পুজোর পরে হয়েছিল, নভেম্বরে। 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 1999 লোকসভা নির্বাচন যে সময় হয়েছিল সে সময় হতে পারে। পুরো বিষয়টা নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। কিন্তু সবাই তো বলছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা ছাড়া ভোট নয়। বিজেপি বলছে নো এসআইআর নো ভোট। এসআইআর একটা চলমান প্রক্রিয়া। 60 লক্ষ মানে চারটিখানি কথা। সেই মানুষগুলো ভোটার কি ভোটার নয় তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি করে ভোট হবে? এটা হতে পারে না। আমার ধারণা, অনেকের সঙ্গে আমি কথা বলেছি, যে তারাও বলছেন এই সাংবিধানিক সংকট থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন। দেখুন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘটনা নিয়ে অনেকে হা হুতাশ করছেন, বলছেন আমাদের লজ্জায় মাথা হিট হয়ে যায়। আপনারা একটু অবাক করলেন। আমাদের লজ্জায় মাথা হিট তো অনেক হয়েছে। এর আগে কত ঘটনা ঘটেছে। যখন আরজিকর হসপিটালে কর্মরতা একজন মহিলা চিকিৎসক তিলোত্তমা ধর্ষণ করে খুন হয়। আরজিকরের পুরো নাম কি? রাধা গোবিন্দ কর।
যেখানে গোবিন্দ জাগ্রত সেখানে রাধা নিগৃহীতা, লাঞ্ছিতা, ধর্ষিতা হন। এই রাজ্যে কথায় কথায় বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের কথা বলা হয় না? তাদের বঙ্গে শিক্ষকদের চাকরি খোলা বাজারে নিলাম হয়। সংখ্যালঘু তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই সরকার। সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসায় বাজেট বরাদ্দ 5,700 কোটি, তথ্য প্রযুক্তি এবং শিল্পায়নের ক্ষেত্রে নামকাওয়াস্তে। তাহলে এই সরকারের মানসিকতা এবং লক্ষ্যটা খুব স্পষ্ট, তোষণ। এগুলো উন্নয়ন নয়, এগুলো হচ্ছে তোষণ, ভোট কেনার কৌশল। যুবসাথীর ভাতা চালু হয়ে গেল, নতুন অর্থবর্ষ থেকে চালু হলে তার একটা বাজেট এস্টিমেট থাকে। দিদিমণির মনে হলো চালু করে দেবেন, চালু করে দেবেন, লাগে টাকা দেবে গৌরী সেন। পশ্চিমবঙ্গটা ওরা জমিদারি ভাবেন তো। তাই শ্রীমতী ভয়ঙ্করীর রাজত্বে লজ্জা টজ্জা পাবেন না, ওগুলোকে আমাদের সর্বংসহা হতে হবে। যতদিন এরা থাকবে ততদিন এইরকম ঘটনা ঘটবেই। আর দিদিমণি খুব ক্যালকুলেটেড করেছেন। আসলে এখান থেকে যে সমস্ত বিল রাষ্ট্রপতির টেবিলে পড়ে আছে, মানে অপরাজিতা বিল, রাষ্ট্রপতি সাইন করছেন না, খুব রাগ। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। দিদিমণি প্রোটোকল জানেন না, তার চিফ সেক্রেটারি প্রোটোকল জানা নাই, বিশ্বাস করতে রাজি নয়। একজন ডিএম বা একজন জেলা শাসক আর একজন ওই শিলিগুড়ির মেয়রকে দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো যায় না। নির্দিষ্ট প্রোটোকল আছে, মুখ্য সচিব, ডিজি বা ক্যাবিনেট মন্ত্রীকে থাকতে হয়। আলাপন বন্দ্যোপাধ্যায় যদি শাস্তির মুখে পড়তে পারেন, তাহলে নন্দিনী চক্রবর্তীকে স্পেয়ার করা হবে কেন? তিনি তো রাজ্যের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান। এই প্রশ্নগুলোর উত্তর নিতে হবে। তবে বিজেপি বিষয়টা নিয়ে যে সুর চড়াবে বোঝাই যাচ্ছে। নারী দিবসে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন এই অহংকারের পতন অনিবার্য। আডবাণীজিকে ভারতরত্ন দেওয়ার একটা ছবি সমাজ মাধ্যমে তৃণমূল ছড়িয়েছে, কিন্তু ভারতরত্ন যখন দেয়া হয় তখন কিন্তু ওইভাবেই দেয়া হয়। ওটাই কিন্তু রীতি এবং ওটাই কিন্তু পরম্পরা। ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল। আসলে দেখুন, অখিলগিরি একবার কুকথা বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে। তখন তৃণমূল প্রতিবাদ করেছিল, অখিলগিরির মন্ত্রিত্ব গেছিল ঠিক আছে, কিন্তু অখিলগিরি হঠাৎ করে এটা করেছেন আমার মনে হয় না। মানে তিনি হয়তো বহিঃপ্রকাশটা ঘটিয়ে ফেলেছেন, কিন্তু আমি ওটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখতে রাজি নই। দেখছেন তো কি রকম হলো। স্বয়ং দেশের রাষ্ট্রপতি, তাকে রাজনীতির আঙিনায় টেনে আনলো শাসক, এবং তিনি অসম্মানিত হলেন, মুখ খুললেন, দিদিমণি পাল্টা সওয়াল করলেন, এবং যে যুক্তি তিনি খাড়া করেছেন সেই যুক্তি অসার। রাষ্ট্রপতি বারে বারে আসেন না, আর একটা বেসরকারি সংস্থার আয়োজনে হলেও দেশের রাষ্ট্রপতি যখন কোথাও আসবেন তখন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে তার অনুষ্ঠানকে সর্বান্তকরণে সুন্দর করার জন্য। সব ছেদ যুক্তির অবতারণা করলে তো হবে না। বেসরকারি প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছিল, তাদের এই ধরনের লার্জ স্কেল অনুষ্ঠান করার ক্যাপাসিটি নেই, সেটাও নাকি জানানো হয়। কিন্তু রাষ্ট্রপতি যখন ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে আসার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন, তখন রাজ্য সরকারের দায়িত্ব সাংবিধানিক প্রধানকে যথোচিত সম্মান প্রদর্শন করা এবং অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে হয় সেটা নিশ্চিত করা। কোন সংস্থার এর আয়োজক সেটা বড় কথা নয়। রাষ্ট্রপতি যখন রাজ্যে আসছেন, রাজ্যের দায়িত্ব তাকে যথোচিত সম্মান প্রদর্শন করা এবং তার অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে ভালোভাবে হয় সেটা নিশ্চিত করা। এর কোনোটাই করেনি। এটাই হচ্ছে এদের ট্র্যাডিশন। এটা সংবিধান মানে না। কথায় কথায় সংবিধান অবমাননা হচ্ছে, কোঅপারেটিভ ফেডারেলিজম বিপন্ন হচ্ছে, এইসব দুয়ো তোলে না শাসক দল, নিজেরাই মানে না। ইয়ারাপালের নিজেই এই রাজ্যে সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস। ইন্দিরা জমানার যেমন সঞ্জয় গান্ধী, দিদিমণির জমানায় তেমনি ইয়ারাপালেন। এরা আবার সংবিধান পাঠ কি লোককে দেবে?
সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস যে যুবা পরোক্ষে সরকারি সিদ্ধান্তের অনেকটাই নিয়ন্ত্রণ করেন। যখন সরকারি দপ্তরের ফাইল পাওয়া যায় বেসরকারি প্রতিষ্ঠান আইপ্যাকের দপ্তর থেকে, তখন তাদের মুখে সংবিধান সংবিধান এইসব বলি না শোভা পায় না। তাই আপনারা লজ্জা টজ্জা পাবেন না। শ্রীমতী ভয়ঙ্করীর 15 বছরের রাজত্বে সর্বংসহা হন, তাহলে শান্তিতে অন্তত দুদণ্ড ঘুমোতে পারবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.